সুদূর অতীতে যখন রাজা জমিদারদের দাপটে সাধারণ মানুষের জীবন এক কঠিন বাস্তবের বেড়াজালে আবদ্ধ ছিল, সেই সময়ে নীলমণি নামে এক ছোট গ্রাম ছিল। গ্রামটি ছিল সবুজ ধানক্ষেত আর শান্ত নদীর ধারে অবস্থিত, কিন্তু সেখানকার কৃষকদের মুখে হাসি ছিল এক দুর্লভ বস্তু। গ্রামের বেশিরভাগ জমি ছিল বিশাল ভূস্বামী রাজা প্রতাপাদিত্যের সম্পত্তি। প্রতাপাদিত্য ছিলেন নামেই রাজা, কাজে ছিলেন এক নিষ্ঠুর শোষক। এই নীলমণি গ্রামেরই এক প্রান্তে বাস করত হরিশঙ্কর। নাম হরিশঙ্কর হলেও তার জীবন ছিল অভাবের ভারে নুয়ে পড়া এক সাধারণ কৃষক। তার সামান্য জমি বলতে যা ছিল, তাও আসলে রাজা প্রতাপাদিত্যের কাছ থেকে নেওয়া নামমাত্র ইজারা। হরিশঙ্কর, তার স্ত্রী রাধিকা এবং দুই সন্তান, কিশোরী মেয়ে চম্পা ও ছোট ছেলে বাপ্পাকে নিয়ে কোনোমতে দিন গুজরান করত। হরিশঙ্করের শরীরে ছিল কৃষকের কঠোর পরিশ্রমের ছাপ, কিন্তু চোখে ছিল এক গভীর, না বলা দুঃখের ছায়া। প্রতি বছর ফসল ভালো হোক বা মন্দ, রাজকোষে নির্দিষ্ট পরিমাণ খাজনা জমা দিতেই হতো। এই খাজনা ছিল যেন প্রকৃতির এক নিষ্ঠুর বিধানের চেয়েও কঠোর। বসন্তের নরম আলো যখন নতুন ধানের শীষে লেগে চিকচিক করত, তখন হরিশঙ্করের মনে আনন্দ আসার বদলে শুরু হতো এক চাপা ভয়। কারণ সেই সোনালী ফসলের বেশিরভাগটাই চলে যাবে রাজার তহবিলে। সে বছর বর্ষা ছিল বড়ই খামখেয়ালি। কখনো অতিবৃষ্টিতে ফসল নষ্ট হল, তো কখনো অনাবৃষ্টিতে মাটি ফাটা রোগ দেখা দিল। তবু রাজার দূত গোমস্তা কেশব তার দলবল নিয়ে সময়মতো হাজির হল। হরিশঙ্কর, তোর ধান কোথায়? জমিদারের খাজনা সময়মতো দিতে হবে। কেশবের কণ্ঠে বিন্দুমাত্র সহানুভূতি ছিল না। হরিশঙ্কর হাতজোড় করে বলল, কেশবদা, এবার ফসল ভালো হয়নি। নদীর ধারে যেটুকু ছিল, বান এসে সব ভাসিয়ে নিয়ে গেছে। দয়া করে একটু সময় দিন, পরের ফসলে মিটিয়ে দেব। কেশব দাঁত খিঁচিয়ে বলল, সময়? জমিদারের সময় কারো জন্য থেমে থাকে না। তোর মতো শত শত প্রজা খাজনা দেয়, তুই একা ব্যতিক্রম কেন? তোর মাথায় তো জমিদারের দেনা চড়ছে। হরিশঙ্কর নিচু গলায় বলল, কিন্তু দাদা, এবার না দিলে ঘরে চাল থাকবে না, বাচ্চারা উপোস করে থাকবে। রাধিকা পেছন থেকে কেঁদে উঠল, দাদা, আমাদের যা সামান্য চাল আছে তা দিয়ে কদিন চলবে, দয়া করুন। কেশব তাদের করুণ অবস্থা দেখেও পাথর হৃদয়ের মতো ছিল। মাটিতে আঘাত করে বলল, কান্না থামিয়ে দে। রাজার হুকুম হল খাজনা আদায়। আমি তোকে আজকের দিন সময় দিলাম, কাল সকালে খাজনা না পেলে তোর গরু দুটো বাজেয়াপ্ত হবে আর তোর জমিদারের দখলে যাবে। সে রাতে হরিশঙ্করের ঘরে নেমে এল চরম অন্ধকার। রাধিকা চোখের জল ফেলে স্বামীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার কথায় কোনো জোর ছিল না। শেষ সম্বল বলতে ছিল তাদের দুটি বলদ, বলি আর বলরাম, যা দিয়ে তারা এত বছর চাষ করে এসেছে। সেগুলো হারালে পরিবার নিয়ে পথে বসা ছাড়া আর উপায় থাকবে না। পরদিন ভোরে হতাশ হরিশঙ্কর উঠল। সে মাঠে গিয়ে দেখল, কিছুটা শুকিয়ে যাওয়া ধানের যে অবশিষ্ট অংশ তখনও পড়ে আছে, তা হয়তো কোনোমতে অর্ধেক খাজনা দিতে পারবে, কিন্তু বাকি অর্ধেক। গ্রামের একমাত্র ভরসা ছিল চতুর মহাজন দুর্গাপ্রসাদ, যার সুদের হার ছিল সাপের বিষের চেয়েও মারাত্মক। হরিশঙ্কর শত লাঞ্ছনা সহ্য করে দুর্গাপ্রসাদের দ্বারে গেল। দাদা, 50 টাকা ধার চাই, কাল খাজনা দিতে হবে। হরিশঙ্কর যেন কথাগুলো গিলছিল। দুর্গাপ্রসাদ মোটা চশমার ফাঁক দিয়ে তাকে দেখল। সে জানে হরিশঙ্কর এখন কতটা অসহায়। সে মুচকি হেসে বলল, 50 টাকা দেব বইকি, কিন্তু সুদের হার এবার অন্যরকম। তোকে 10 টাকা সুদ দিতে হবে প্রতি মাসে, আর জমির ফসল ওঠার পর প্রথম যে ফসল হবে তার 1/4 আমার গুদামে যাবে, খাজনা দেওয়ার পরেও। এই শর্ত ছিল চরম শোষণ। হরিশঙ্কর জানে এর মানে হল আগামী 2-3 বছরও সে দেনার পাঁক থেকে বের হতে পারবে না। কিন্তু পেটের দায়ে বলদ দুটি বাঁচাতে সে রাজি হল। দাদা, তুমি ঈশ্বর, তুমি ত্রাণকর্তা বলে মাথা নিচু করে সে টাকা নিল। দুর্গাপ্রসাদের চোখ দুটো তখন বিজয়ের হাসিতে উজ্জ্বল। পরদিন সকালে সামান্য চাল আর দুর্গাপ্রসাদের দেওয়া টাকা নিয়ে যখন সে খাজনা দিতে গেল, কেশব তখন তাকে দেখেই কটাক্ষ করল। কি রে, তোর না অনাহার চলছিল, আজ এত তেজ কোথায়? হরিশঙ্কর কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে টাকা জমা দিল, কিন্তু তার কপালে জমা হল আরও গভীর ঋণের রেখা। মাস গড়িয়ে গেল। অল্প সময়ের মধ্যে ফসল তুলতেই হল, কিন্তু মহাজনের দেনা পরিশোধ করার পর পরিবারের জন্য যা অবশিষ্ট রইল তা নুন আনতে পান্তা পূরণের চেয়ে বেশি কিছু নয়। এদিকে রাজা প্রতাপাদিত্যের একমাত্র পুত্র যুবরাজ রঞ্জিত সিংহ একদিন শিকার করতে এসে নীলমণি গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন।
গ্রামের দুর্দশা এবং কৃষকদের মলিন মুখ দেখেও তিনি ভ্রুক্ষেপ করলেন না। চম্পা, হরিশঙ্করের মেয়ে, তার মায়ের কাছে শুনেছিল গ্রামের দুর্দশার কথা। সে ছিল বুদ্ধিমতী এবং লাজুক হলেও তার মনে চাপা ক্ষোভ জমছিল। একদিন সে সাহস করে গ্রামের প্রবীণদের সভায় গেল। দাদামশাইরা, আমরা কতদিন এভাবে রাজার খাজনা দিয়ে মরব? জমিদারেরা বিলাসবহুল জীবন কাটাচ্ছেন, আর আমরা অনাহারে মরছি। আমাদের কি কোনো অধিকার নেই? একজন প্রবীণ দীর্ঘশ্বাস ফেলে বললেন, বৎস, রাজার আইনি ধর্ম। আমরা শুধু দাস। প্রতিবাদ করলে শাস্তি আরও কঠিন হয়। চম্পা বলল, কিন্তু রাজার আইন কি শুধু গরিবদের পিষেই তৈরি হয়েছে? আমরা তো মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাই। যদি আমরা সবাই মিলে একদিন খাজনা দেওয়া বন্ধ করি। এই কথাটি সভায় এক নতুন ঢেউ আনল। কিন্তু ভয় ছিল তাদের সবচেয়ে বড় শত্রু। কয়েক মাস পর রাজা প্রতাপাদিত্য রাজ্যের কৃষকদের কাছ থেকে দ্বিগুণ খাজনা আদায়ের নতুন ফরমান জারি করলেন। তিনি ঘোষণা করলেন তার নতুন রাজপ্রাসাদের অলঙ্করণের জন্য অতিরিক্ত অর্থ প্রয়োজন। এই খবর নীলমণি গ্রামে পৌঁছাতেই হাহাকার পড়ে গেল। হরিশঙ্কর রাগে ফুঁসতে লাগল। তার মনে হল এবার হয়তো সত্যিই পরিবারের শেষ চিহ্নটুকুও কেড়ে নেওয়া হবে। এইবার হরিশঙ্কর যেন ভেতরের ভয়কে জয় করল। সে রাতের অন্ধকারে গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের একত্রিত করতে শুরু করল। চম্পার সাহস আর তার যুক্তির জোরে কৃষকরা ধীরে ধীরে একত্রিত হল। তারা স্থির করল এবার তারা সম্মিলিতভাবে রাজার কাছে নিজেদের দাবি জানাবে। নির্ধারিত দিনে শত শত কৃষক, তাদের হাতে লাঙল আর কোদাল, কোনো অস্ত্র নয় বরং তাদের জীবিকা নিয়ে মিছিল করে রাজার দরবারে হাজির হল। হরিশঙ্কর ছিল সবার সামনে। রাজা প্রতাপাদিত্য সিংহাসনে বসে কৃষকদের এমন সম্মিলিত রূপে অবাক হলেন। একই স্পর্ধা! আমার সামনে তোদের এত ভিড় কেন? তোরা খাজনা দিতে এসেছিস নাকি বিদ্রোহ করতে? রাজা গর্জন করে উঠলেন। হরিশঙ্কর সামনে এগিয়ে এলো। তার হাত কাঁপছিল, কিন্তু কণ্ঠস্বর ছিল দৃঢ়। মহারাজ, আমরা আপনার প্রজা, আপনার আদেশ শিরোধার্য। কিন্তু আমরা যা উৎপাদন করি তা দিয়ে শুধু রাজার রাজকোষ ভরে, আর আমাদের পেটে হাড়টুকুও জোটে না। দ্বিগুণ খাজনা দিতে হলে আমাদের ছেলে মেয়েদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে। আমরা খাজনা দিতে চাই, কিন্তু তা যেন ন্যায়ের উপর ভিত্তি করে হয়। প্রকৃতির ওপর নির্ভর করে জীবন বাঁচানো আর রাজার শোষণে জীবন শেষ করার মধ্যে পার্থক্য আছে মহারাজ। রাজার মন্ত্রীরা ফিসফিস করতে লাগলেন। এমন সরাসরি অভিযোগ তারা আগে শোনেননি। রাজা প্রতাপাদিত্য ক্রোধে লাল হয়ে গেলেন। এত বড় সাহস তোদের! তোরা জানিস না রাজার আদেশই শেষ কথা। তোদের জমি বাজেয়াপ্ত হবে, আর এই হরিশঙ্করকে বন্দী করো। কেশব সাথে সাথে এগিয়ে যাচ্ছিল হরিশঙ্করকে ধরতে। কিন্তু ঠিক তখনই রাধিকা, চম্পা আর গ্রামের শত শত নারী পুরুষ একসাথে বুক পেতে দাঁড়াল। রাধিকা কাঁদতে কাঁদতে বলল, না মহারাজ, হরিশঙ্করকে একা নেবেন না। আমরা সবাই একই অপরাধে অপরাধী। আমাদের সবার ফসল কেড়ে নিন, আমাদের ঘর জ্বালিয়ে দিন, কিন্তু আমাদের মেরুদণ্ড ভাঙার আগে একবার ভাবুন এই মাটির ফসলকে ফলাবে। মহাজন দুর্গাপ্রসাদ, যে ভেবেছিল কৃষকরা ভেঙে পড়বে, সেও এবার ভয়ে গুটিয়ে গেল। কারণ সে জানত কৃষকরা না থাকলে তার সুদের কারবারও চলবে না। রাজার সামনে এই অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হল। এতকাল তিনি শুধু খাজনা গুনেছেন, কিন্তু এই অসহায় মানুষগুলোর সম্মিলিত বেদনা কখনো অনুভব করেননি। তিনি দেখলেন এই সাধারণ মানুষগুলোর চোখে ভয় নয়, বরং এক গভীর অনমনীয় সংকল্প। তারা মরিবার জন্য প্রস্তুত, কিন্তু নত হওয়ার জন্য নয়। যুবরাজ রঞ্জিত সিংহ, যিনি পাশেই দাঁড়িয়েছিলেন, তিনি তার বাবাকে নিচু স্বরে বললেন, পিতা, এই প্রজারা যদি সত্যিই বিদ্রোহ করে তবে রাজ্য রক্ষা করা কঠিন হবে। ওদের ক্রোধ হয়তো যুক্তিসঙ্গত। রাজা প্রতাপাদিত্য কিছুক্ষণ নীরব রইলেন। তার অহংকার এবং কঠোরতা ধীরে ধীরে যেন বলতে শুরু করল। তিনি বুঝতে পারলেন রাজার শক্তি প্রজাদের সুখেই নিহিত। জোর করে আদায় করা সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু প্রজাদের ভালোবাসা ও আস্থা দীর্ঘস্থায়ী। গভীর দীর্ঘশ্বাস ফেলে রাজা আদেশ দিলেন, হরিশঙ্কর, তোমাকে মুক্তি দেওয়া হল। এই মুহূর্তে আমার দরবার থেকে ফিরে যাও। কৃষকরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। রাজা বললেন, আমি তোমাদের দুঃখ বুঝতে পারলাম। দ্বিগুণ খাজনার আদেশ বাতিল করা হল, বরং আগামী 3 বছরের জন্য খাজনা 10 ভাগের 1 ভাগ ধার্য করা হল। আর যে সকল মহাজন অন্যায়ভাবে সুদের বোঝা চাপিয়েছে তাদের উপর তদন্ত হবে।
এই ঘোষণায় নীলমণি গ্রামে যেন বসন্ত এলো। শঙ্কর, যার জীবন এতকাল রাজার ভয়ে ভয়ে কেটেছে, সে আজ সাহসের প্রতীক হয়ে দাঁড়াল। হরিশঙ্করের জীবনের এই সংগ্রাম শুধু একটি পরিবারের নয়, তা ছিল সেই সময়ের সমস্ত শোষিত কৃষকের সম্মিলিত কণ্ঠস্বর। রাজার কঠোর শাসন হয়তো এক মুহূর্তে ভেঙে পড়েনি, কিন্তু কৃষকের সম্মিলিত, শান্ত ও দৃঢ় প্রতিবাদ তাদের ন্যায়ের অধিকার ফিরিয়ে দিয়েছিল। নীলমণি গ্রামের মানুষ সেদিন শিখেছিল, দারিদ্র্য যতই গভীর হোক না কেন, সাহস আর একটা থাকলে অত্যাচারী শাসনের শেকল ভাঙা সম্ভব। হরিশঙ্কর আর শুধু একজন দরিদ্র কৃষক রইল না, সে হয়ে উঠল তার গ্রামের মুক্তির মশাল।